আজকে 29শে অক্টোবর 2024। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা ব্লগে। আজকে আমরা ঘুরিয়ে দেখাবো আপনাদের অ্যাঙ্কর ওয়াট। আমরা এখান থেকে টিকিট কাটলাম আজকে আঙ্কর ভাটের। ডে লং টিকিটের দাম হচ্ছে $37 একজনের জন্য। এই মার্কেট কমপ্লেক্সের টিকিট পাওয়া যায়। এখানে তিনটে অপশান আছে, একদিনের টিকিট, 3 দিনের টিকিট আর 7 দিনের টিকিট। 3 দিনের টিকিটের দাম $62 আর 7 দিনের টিকিটের দাম হচ্ছে $72। আমরা একটা টুকটুক ভাড়া করেছি, কালকে যিনি আমাদের নিয়ে এসেছিলেন সেই টুকটুকি, উনি নিচ্ছেন $35 সারা দিনের জন্য। সানরাইজ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আমাদের মুভ করতে হবে। আজকে 5:50-এ সানরাইজ, এখন বাজে 5:39। আশা করা যায় সানরাইজ দেখতে পাবো। এইখানে টোটো আমাদের নামিয়ে দিল, আর এই রাস্তা সামনে দেখা যাচ্ছে আঙ্কর ভাট। এটা প্রায় 300 মিটারের একটা রাস্তা। আকাশে যদিও মেঘ রয়েছে, জানি না সানরাইজ কতটা ভালো দেখা যাবে। আজকে আমরা সারাদিনে অনেক জায়গায় যাব। 1000 বছর আগের তৈরি করা এক মন্দির, এখনো মানে সেটা ভাঙিয়েই এখনো কম্বোডিয়া চলছে। $37 টু মাচ বস। দেখুন, মন্দিরে ঢোকার আগেকার দিনে যা করা হতো, যে কোনো ভ্যালুয়েবল ইনস্টলেশনের চারদিকে জলের পরীক্ষা করে রাখা হতো, যাতে শত্রুরা কোনোভাবে এই জায়গাটিকে অ্যাটাক করতে না পারে। তো এখানেও আঙ্কর ভাটেও তাই করা আছে, চারিদিকে জলের পরীক্ষা। এরপরে 3টে বাউন্ডারি রয়েছে, একটা আউটার বাউন্ডারি, তারপরে কোর যে মন্দির তার বাইরে আবার 2টো বাউন্ডারি, একটা আউটার আর একটা ইনার। মানে কোর মন্দিরের 2টো, আর একদম মন্দির চত্বরের বাইরে আবার একটা, তার বাইরে এই পরীক্ষা। আমরা এখন রয়েছি আঙ্কর ভাট মন্দিরের চত্বরে। আমার সামনেই আঙ্কর ভাটের সেই বিখ্যাত মন্দির। এখানে প্রচুর মানুষ ওয়েট করছেন সানরাইজের জন্য, কিন্তু ওপাশে মেঘ রয়েছে মন্দিরের পেছনে, আর সানরাইজ দেখা যাবে না। সানরাইজ হয়ে গেছে, এখন বাজে 6:01। আমার পেছনে ওয়ার্ল্ডের লার্জেস্ট রিলিজিয়াস স্ট্রাকচার আঙ্কর ভাটের মন্দির, যা তৈরি হয়েছিল এক হিন্দু মন্দির হিসেবে, বিষ্ণুর মন্দির হিসেবে। 1150 সালে এই মন্দির তৈরি সম্পূর্ণ হয়। 1122 সালে তৈরি করা শুরু হয়েছিল। এই মন্দির তৈরি করিয়েছিলেন রাজা সূর্যবর্মন II, যিনি খেমের বংশের রাজা ছিলেন। রাজা সূর্যবর্মন II উনি মারা যান 1150-এই মন্দির কমপ্লিট হওয়ার পরে। ওনার মারা যাওয়ার 27 বছর পরে 1177-এ এখানে ছামদের আক্রমণ হয়। ছাম মানে ওই ভিয়েতনামের সৈন্যদের আক্রমণ হয়। ভিয়েতনামের ছাম বংশের রাজারা আক্রমণ করেন, তখন ক্ষতিগ্রস্ত হয় এই মন্দির। তারপরে সূর্যবর্মনের নাতি জয়বর্মন VII উনি আবার এটাকে রিভাইভ করেন। প্রথমে তৈরি হয়েছিল বিষ্ণুর মন্দির হিসেবে, কিন্তু পরবর্তীকালে বুদ্ধিজমের ইনফ্লুয়েন্স এর মধ্যে দেখা যায়। তার কারণ হচ্ছে জয়বর্মনের ওয়াইফ, উনি ছিলেন বুদ্ধিস্ট, উনি ইনফ্লুয়েন্স করেন জয়বর্মনকে এখানে বুদ্ধিজমের ইনক্লুশন করার জন্য। তো পরবর্তীকালে এই মন্দির হিন্দুইজম এবং বুদ্ধিজম এই 2 ধর্মের সহাবস্থান কিন্তু প্রত্যক্ষ করেছে। আচ্ছা, আরও একটা কথা বলবো, যে দীর্ঘদিন ধরে এই মন্দির কিন্তু অবগুণ্ঠনে ঢাকা পড়েছিল। তারপরে 1586 সালে একজন পর্তুগিজ ভিজিটার, তার নাম ছিল মালদেলেনা, তিনি এই মন্দির ফার্স্ট দেখেন এবং উনি কডিফাইড করেন। তারপরে যিনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে এই মন্দিরের সম্পর্কে প্রথম খোঁজখবর দেন আধুনিক যুগে, তিনি ছিলেন একজন ফ্রেঞ্চ ট্রাভেলার। 1807 সালে হেনরি মহট, তিনি ফার্স্ট এই মন্দিরকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে তুলে ধরেন এফেক্টিভলি। দেওয়ালে প্রচুর এই রকম অপ্সরার মূর্তি রয়েছে, প্রায় 2000 এরকম অপ্সরার মূর্তি পাওয়া যায়। প্রত্যেকের হেয়ার স্টাইল কিন্তু আলাদা। এটা নির্ঘাত জলের জায়গা ছিল, তাই তো? একদমই তাই।
বোঝাই যাচ্ছে থেকে জলাধার ছিল। জলাধার ছিল। আমরা এখন আছি একদম মূল মন্দির চত্বরে। এই পাশে এটাই ছিল গর্ভগৃহ, তো এটা বন্ধ এখন, এর ভেতরে ঢোকা যাবে না, বাইরে থেকেই দেখতে হবে। সিঁড়িগুলো সাংঘাতিক খাড়া, মানে এত খাড়া সিঁড়ি বেয়ে উঠতো কীভাবে রে পৃথ্বীজিৎ? ওটাই তো প্র্যাকটিস, ওটাই তো ব্যালেন্স, এটাই ভাবছি। কেমন লাগছে? খুব সুন্দর অবশ্যই, মানে আবার খারাপও লাগছে যে অনেক নষ্ট হয়ে গেছে আর কি, তবে কাজ চলছে, আশা করা যায়। এটা একটা সমস্যা না সব জায়গা জুড়ে যে 1150 সালে তৈরি করা একটা মন্দির, হ্যাঁ স্বাভাবিকভাবেই এটা কিছুটা তো নষ্ট হবেই। তবে যদি সত্যি কথা বলি, হ্যাঁ, প্রথমবার কৈলাস দেখে যে ধাক্কাটা লেগেছিল, হ্যাঁ। সে ধাক্কাটা আর লাগেনি, হয়তো আগের থেকে একটু বেশি অভ্যস্ত হয়ে গেছি তাই। হ্যাঁ, কৈলাস প্রথমবার দেখে সত্যি অদ্ভুত লেগেছিল যে কী করে এরকম করলো আর কি। মানে কৈলাস মানস সরোবরের কৈলাস না, নয়, না, না, কৈলাস মন্দির ইলোরার। হ্যাঁ ইলোরা, একদম তার কথাই বলছি। হ্যাঁ, সে তো একটা সাংঘাতিক জিনিস। হ্যাঁ সেটাই। দেখুন, এটা অরিজিনালি একটা বিষ্ণু মূর্তি ছিল, মাথাটা নেই, হাতে শঙ্খ রয়েছে আর 4টে বাহু রয়েছে, এদিকে একটা আর ওদিকে আরেকটা বিষ্ণু মূর্তি। এই যে সেটা আরেকটু ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, হ্যাঁ, দুটো বাহুই এরও আছে। হাতে শঙ্খ। মন্দির চত্বরে এটা হচ্ছে আউটার বাউন্ডারি, এটা মধ্যে আবার অনেক কিছু রয়েছে আউটার বাউন্ডারির মধ্যে। এর ভেতরে এই হচ্ছে মূল মন্দির। এইখানে সিঁড়ি লাগানো রয়েছে মূল মন্দিরে ওঠার জন্য। যে সিঁড়িগুলো ব্যবহৃত হতো আগেকার দিনে মন্দিরে ওঠার জন্য, সেগুলো দিয়ে ওঠা অসম্ভব ব্যাপার। এই সিঁড়ি দিয়ে ওঠা যাবে, আর ওই সিঁড়িগুলো যেগুলো মন্দিরের সিঁড়ি সেগুলো সবকটা বন্ধ রয়েছে। এটা বিপজ্জনকও বটে আমাদের জন্য। এখান দিয়ে ওপরে ওঠা যাবে মূল মন্দিরের ভেতরে। ওপরে ওঠার জন্য সাংঘাতিক লাইন রয়েছে। এখানে ওপরে জায়গা কম বলে অ্যাট এ টাইম 100 জনের বেশি অ্যালাউ করে না ওপরে। পৃথ্বীজিতের টুপি পরা ছিল, পৃথ্বীজিৎকে এসে বলে গেল টুপিটা খুলে নিন। এখানে কিন্তু এই জিনিসটা রয়েছে, হাফ প্যান্ট পরে আসা যাবে না, গেঞ্জি বা ওই জাতীয় জিনিস পরে আসা যাবে না, রিলিজিয়াস রেসপেক্টটা রাখতে হবে। এই যে বললি যে এই যে টুপিটা যে খুলতে বললো, হ্যাঁ, রেসপেক্টটা রাখতে হবে। হ্যাঁ। তা কয়েকটা জায়গায়, কয়েকটা ধর্মস্থানে যেখানে মাথা ঢাকতে হয়, হ্যাঁ, আর কয়েকটা জায়গায় খুলতে হয়, তাহলে কোনটা রেসপেক্ট আর কোনটা ডিসরেসপেক্ট? এইটা নির্ভর করে তুই কোথায় যাচ্ছিস সেটার উপরে। যেমন ধরুন গুরুদ্বারায় গেলে আপনাকে মাথা ঢাকতে হবে, দরগায় গেলে মাথা ঢাকতে হবে, কিন্তু এখানে আবার বুদ্ধ মন্দিরে, যে কোনো বুদ্ধ মন্দিরে তুই যদি যাস
মাথায় টুপি রাখা চলবে না, হ্যাঁ মানে এটাই নিয়ম। যারা এই ধর্মের মানে ধর্মীয় নিয়মকানুনগুলো চালু করেছে তারা একেতে তাদের মধ্যে কোনো মিল নেই, আর তার মধ্যে তারাই কনফিউজ যে কী করলে ভালো হয়। না, এক একটা ধর্মের এক একটা রীতি না। আরে ভগবান তো একটা, এতগুলো ধর্ম এলো করতে, সেটাই তো আমি ভাবি আর কি বসে পড়ছে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারা ভাগ করলো, মানে ওই এলাকা ভাগ করার মতো, রাজ্য ভাগ করার মতো, সবাই যাতে কামাতে সুবিধা হয় আর কি। নিজের বললে সাংঘাতিক বিতর্কিত না, বিতর্কিত হলেও ব্যাপারটা তো তাই। ভগবানকে ভাগ করবে কেন? ভগবানের না, ভগবানের কোনো আচার আচরণ, সেটা এক একটা ধর্মে এক এক রকম হতেই পারে। আমি সেটাই বলছি, মানবতা ছাড়া এতগুলো ধর্ম এলো কোত্থেকে মানুষের? এই পৃথিবীর যাবতীয় যে সমস্যা দেখছিস এর পিছনে এটাও কারণ আছে, যে যার মতো ধর্মকে ভাগ করে নিয়েছে। আসলে তো ভগবান একটাই নাকি? হ্যাঁ, আসলে ভগবান একটাই, একজনই। হ্যাঁ, এবার তাকে যে যা নামে ডাকছে বা যেরমভাবে পুজো করছেন বা তাতে কোনো অসুবিধা নেই তো, একেবারেই না। হ্যাঁ, কিন্তু মেন তো হচ্ছে ভগবান একটাই এবং মানুষের ধর্ম মানবতাই। ঠিক, তার থেকে বড় ধর্ম পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। ঠিক, আলটিমেট সব ধর্মই ঘুরে ফিরে আমাদের রামকৃষ্ণদেব যেটা বলে গেছেন, যত মত তত পথের মতো ব্যাপার। সব কটা নদী আসলে সমুদ্রে এসেই পড়ছে আর কি। সেটাও আবার স্বামী বিবেকানন্দ তার শিকাগোর ভাষণে বলেছিলেন আর কি। হ্যাঁ, আমরা এখন এই মূল মন্দিরের উপরে চলে এলাম। এখানে একটা এত বড় চাতাল দেখুন, এবং মাঝখানে এই মাঝের চূড়োটা, যেটা বাইরে থেকে মাঝের চূড়ো হিসেবে আমরা দেখেছিলাম। মূল মন্দিরের ভেতরে এই হলো গর্ভগৃহ। এর চারদিকে এখন 4টি বুদ্ধ মূর্তি রয়েছে, যেরকমটা থাকে পিস প্যাগোডাগুলোতে। আপনারা যারা পিস প্যাগোডা ভিজিট করেছেন তারা জানেন, একদিকে ওই বড়াভয় মূর্তি, একদিকে ধ্যানরত মূর্তি, একদিকে রিক্লাইনিং বুদ্ধা, এইভাবে চারদিকে 4টে বুদ্ধ মূর্তি রয়েছে। আগে হয়তো এখানে বিষ্ণু মূর্তি ছিল, সেটা আমার জানা নেই, কিন্তু এখন চারদিকে 4টে বুদ্ধ মূর্তিই রয়েছে। এখানে নামাটা সাংঘাতিক চাপের, সাবধানে নামিস বিয়াস। মূল মন্দিরের 2টো বাউন্ডারি রয়েছে, এটা হচ্ছে ইনার বাউন্ডারি, আর এর আবার ওপাশে রয়েছে আউটার বাউন্ডারি। মূল মন্দিরের চারদিকে 4টে চূড়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এরকম 4টে চূড়া রয়েছে চারদিকে, আর মাঝে গর্ভগৃহের চূড়াটা রয়েছে। এই যে এখন এই যে চূড়াটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মূল গর্ভগৃহের চূড়া। সামনে থেকে দেখলে 3টে চূড়া দেখা যায়, সেটা হচ্ছে মাঝের চূড়াটা, আর সামনের বাদিক আর ডান দিকের চূড়া। পেছনের চূড়াগুলো দেখা যায় না। এই হচ্ছে মন্দিরের ইনার বাউন্ডারি, এই হচ্ছে মন্দিরের আউটার বাউন্ডারি। আমরা এই মুহূর্তে আছি আঙ্করভাটের মূল মন্দিরের যে আউটার ওয়ালের সামনে দাঁড়িয়ে। সামনে অসাধারণ ফ্রেস্কো, আর ফ্রেস্কোর বিষয়বস্তু হলো একটা গানের লাইন ছিল না, সমুদ্র মন্থনে ওঠে অমৃতারী ভাণ্ড, তাই নিয়ে দেবাসুরে তুলকালাম কাণ্ড। এগুলো তাই দেব আর অসুরদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তার বিভিন্ন মোমেন্ট এখানে তুলে ধরা আছে। মানে ব্যাপারটা হলো, সে তুই দেবতা বল, অসুর বল বা মানুষ বল, কেউই কখনো শান্তিতে থাকতে চাইতো না। মানে মাঝে মাঝেই চুলকানি হতো কোনো ব্যাপারে, আর যুদ্ধ করতো পরস্পরের সঙ্গে, মানে খুনোখুনি করতে ভালোবাসতো। মধ্য ব্যাপারটা হলো এটা, আমি সেরা এই নিয়েই ঝামেলা, এবং সেটা এখনও বর্তমানকালেও চলে আসছে প্রবাহমান। এই যে হাঁসের পিঠে ব্রহ্মার মূর্তি পাওয়া গেছে এইখানে, জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে। হাতির পিঠে আছে যখন, হাতি মানেই ঐরাবত, ঐরাবতের পিঠে আছে ইন্দ্র। হাতিটা যে ঐরাবত সে বিষয়ে সন্দেহ নেই। দাঁত দেখ, দাঁতের স্ট্রাকচারটা দেখলে বোঝা যাবে। হ্যাঁ, সুতরাং ইনি ইন্দ্র। এখানে বরুণদেব লড়াই করছেন 5মুখী সাপের ওপরে বসে। গরুরের ওপর সওয়ার হয়ে লড়াই করছেন স্বয়ং বিষ্ণু, এই যে বিষ্ণুর মূর্তি, আর নিচে গরুর। ময়ূরের ওপরে কার্তিকেয়। সে আশ্চর্য লাগছে যেটা ভেবে, সেটা হচ্ছে যে একটা পাথরের ওপরেই এই পুরো জিনিসটা করা, একটা পাথরকে কেটেই। এখানে কোনো কিছু জোড়া নেই, জাস্ট ছেনি হাতুড়ি দিয়ে এই পুরো জিনিসটা করা হয়েছে। কোনো আঠার ব্যবহার নেই, অন্য জায়গায় করে এনে যে লাগানো হয়েছে তা নয়। এত কিছু কিভাবে প্রি প্ল্যান করে করা হলো সেটাই হচ্ছে একটা আশ্চর্যের ব্যাপার। হ্যাঁ, সেই জন্য এত লম্বা একটা দেওয়াল, সত্যি এটাই তো বিস্ময়ের ব্যাপার। সামনের দিকের দেওয়ালে আবার এখানে রয়েছে রামায়ণা,
পুরো রামায়ণের গল্প এখানে চিত্রায়িত করা আছে পাথর খোদাই করে। ওই একটা পাথরকে কেটেই পুরো এই ফ্রেস্কো বানানো, রাম আর লক্ষ্মণের ছবি। আর এই হচ্ছে মহাবলী হনুমান। তার মাথাতেই রাম মনে হচ্ছে, বুঝলি? হ্যাঁ, অবশ্যই। তাহলে এই দুজন কি? রাম লক্ষ্মণ, ওটাও রাম লক্ষ্মণই। এটা রাম লক্ষ্মণ। এটা হচ্ছে কাম্বোডিয়ান স্টাইলের রাবণ। আমাদের রাবণের যেমনি পাশাপাশি 5টা 5টা 10টা মাথা, এদের মাথার অ্যারেঞ্জমেন্টটা আলাদা। হ্যাঁ, মানে প্রথমে 3টে মাথা, তারপর তারপরে 3টে মাথা, 3টে, তারপরে না 4টে, তারপরে 4টে, 4 4 8 9 10। 10। মানে মাথার হিসেব মিলছে না আর কি রাবণের, কিন্তু এঁকেছে মানে খোদাই করেছে দারুণ, যাই বল। হ্যাঁ, যাই হোক, মাথা নিয়ে বেশি মাথা খারাপ করো না। হ্যাঁ, বলছি মাথা নিয়ে বেশি মাথা খারাপ করো না, দেখো, উপভোগ করো। হাতও কিন্তু ও আচ্ছা, প্রত্যেকটা মাথার জন্য 2টো হাত, হ্যাঁ, তার মানে 10টা 20টা হাতই আছে, সে নিয়ে কোনো চাপ নেই, হাত নিয়ে কোনো অসুবিধা নেই। মাথার গুনতি মিলছে না, মিলছে না। মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। 3টে 3টে 6টা, মানে পেছন দিকে যদি ধরি তাহলে 4টে 4টে 8টা, তাহলে ওই একদম ওপরে যেটা আছে তারও সামনে পেছনে 2টো আছে, বুঝলি তো? তাই হবে, সেরকম একটা ভাবতে হবে। রাইট। হ্যাঁ, তবে গিয়ে মিলবে না, তো মিলবে না। হ্যাঁ, যদিও দশাননে 10 মাথা মানে কিন্তু 10টা মাথা অ্যাকচুয়ালি নয়। সে তো সেটা তো আশা করি সবাই আপনারা জানেন। হ্যাঁ। ব্যাপারটা সেরকম না, ওই 33 কোটি দেবতার মতোই ব্যাপার আর কি। হ্যাঁ, আর এ পাশে নিশ্চয়ই মহাভারতের কাহিনী রয়েছে। একদমই ঠিক, এ পাশে রয়েছে দ্য ব্যাটেল অফ কুরুক্ষেত্র, মানে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত কাহিনী একইভাবে এই দেওয়ালে চিত্রিত করা আছে। এটা হচ্ছে আপনি যখন মন্দিরে ঢুকছেন সামনের দিক দিয়ে, তখন ডান দিকের দেওয়াল, বাইরের আউটার ওয়ালের ডান দিকের, আর রামায়ণের কাহিনী আছে বাঁদিকে। পঞ্চপাণ্ডব বসে রয়েছেন, রথে অর্জুন, সামনে সারথি কৃষ্ণ। আর মন্দিরের আউটার ওয়ালের একদম ডান দিকের সাইডে রয়েছে রাজা সূর্যবর্মণের মিলিটারি প্যারেডের চিত্র। এই যে রাজা সূর্যবর্মণ, রাজা দ্বিতীয় সূর্যবর্মণের সমস্ত গল্প চিত্রিত করা আছে এই দেওয়ালে। এই হচ্ছেন দ্বিতীয় সূর্যবর্মণ, যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরে ঢোকার পর যে প্রথম বাউন্ডারি, সেই বাউন্ডারির মধ্যে চারদিকের দেওয়ালে 4 ধরনের গল্প চিত্রিত করা আছে পাথর খোদাই করে। একদিকের দেওয়ালে রয়েছে দেবাসুরের লড়াইয়ের গল্প, সামনে বাঁদিকে রয়েছে রামায়ণ, ডান দিকে রয়েছে মহাভারত, আর এই দিকের দেওয়ালে, সামনের ডান দিকের সাইডের দেওয়ালে রয়েছে রাজা সূর্যবর্মণ দ্বিতীয় সূর্যবর্মণ, যিনি এই মন্দিরটা তৈরি করেছিলেন, তার বিভিন্ন গল্প। এই যে এখানে বালি হত্যার দৃশ্য, বালি মৃত্যুসজ্জায়, এখানে রাম লক্ষ্মণ রয়েছেন, মাঝে সুগ্রীব বসে আছে। মানে রাবণ একবার শিবের তপস্যা করছিলেন, সেই সময় শিব সাড়া দিচ্ছে না, যথারীতি একটা মহাপরাক্রমশালী পুরুষ রেগে গেছে, কি আমাকে পাত্তা দিচ্ছে না বলে কৈলাস পর্বত তুলতে গেছিল। তা শিব একটু হালকা করে বুড়ো আঙুল দিয়ে টিপে দিয়েছিল, যথারীতি পুরো পাহাড়টা রাবণের হাতে বসে যায়। তারপর উনি চেঁচা করে অনেকক্ষণ চিলিয়েছিলেন, তারপরে কোথায় কি ধস নেমেছিল সেটা আমার জানা নেই, এই অবধি আছে আর ঘটনাটা, বুঝলি? আর সেই জিনিসটাই এখানে চিত্রিত করা রয়েছে। মহাদেব তপস্যা করছেন, তার নিচে কৈলাস, আর তার নিচে এই হচ্ছে রাবণের মূর্তি। এই অশ্বত্থামা হত ইতিগজ বলে তো কৃষ্ণও বুদ্ধি দিয়েছিল যুধিষ্ঠিরকে, তাই না? ছলনা সব জায়গাতেই আছে। ঠিক ঠিক। তাই বলে আমি বলছি না ছলনা করা ঠিক, সব জায়গাতে আছে না, বলে কিন্তু সে পরম্পরা মানে মানুষের কিছু মানবিক গুণ যেগুলো বলি, সেই মানবিক গুণের মধ্যে এই গুণগুলো আছে, এবং সেটা মানবিক না অমানবিক সেটা পরের কথা, কিন্তু ওই একই সঙ্গে ওই জন্যে ভগবান এবং শয়তান তোর মধ্যেই আছে। কোনটাকে লালন পোষণ করে তুই বার করে নিয়ে আসবি কখন, সেটা হচ্ছে তোর ব্যাপার। সেটাই। কিন্তু সমাজে যে এত অসুর, এদের সঙ্গে মানে সত্যগুণের মানুষের লড়াইয়ে একটুখানি ছলনা অ্যাপ্লাই করতেই হয়, না হলে আমরা কি করে? হ্যাঁ, মানে যে ভাষাটা বোঝে তাকে সেই ভাষায় খাওয়াতে হয়। এই অবশেষে এসেছো পথে, এবার বোঝো।
হ্যাঁ। কেউ একজন বলে গেছে না, প্রেমে এবং যুদ্ধে সব কিছু বৈধ। নির্বোধই হবে। যারা শয়তান, যারা সত্যি অসৎ প্রেমে- গুণসম্পন্ন, প্রেমে এবং এতে তুই মারছিস। তাদেরকে যদি যুদ্ধে হারাতে হয় তাহলে ছলনার আশ্রয় নিলে তাতে কোনো ভুল কিছু নেই, এটা আমার মত। হ্যাঁ হ্যাঁ, নেওয়া যেতেই পারে। সেই জন্যই শ্রীকৃষ্ণ বা শ্রীরাম ওই ধরনের আশ্রয় নিয়েছিলেন, কারণ বালিকে যদি হত্যা না করা যেত তাহলে রাবণকেও পরাজিত করা সম্ভব হতো লুক না। এট দ্য বিগার পিকচার। ইয়া, লুক অ্যাট দ্য বিগার পিকচার। সব হ্যাঁ, কিছু আমাদের এটাই সবসময় বুঝিয়ে আসা হয়েছে স্বাধীনতার পর থেকে। ভারতবর্ষে যারা যারা শাসন করেছে তারা সবসময় বলেছে লুক অ্যাট দ্য বিগার পিকচার। সেই দেখেই আমরা দেখছি উন্নতির শিখরে পৌঁছেই যাচ্ছি। পৃথিবীকে মানানো যাবে না, তাই এটা কি ভালো হতো নাকি যে রাবণ রাজ করতো সারা পৃথিবীতে? না, রাবণ রাম কেউ রাজ করা করে ব্যাপার না, মানুষ আবার এইটাই হচ্ছে এইখানেই তো মেন পয়েন্ট। মানুষ আবার মানুষের উপর রাজ করবে কি? এইটা এইবার ওই বামে চলে যাচ্ছি সবাই। একদম না। হ্যাঁ, আমি কখনোই না। আচ্ছা ঠিক আছে, এবার আমরা বেরোবো। জোর খিদে পেয়েছে, চল। এখন প্রায় 8:30 বাজে, আমরা 2 ঘন্টা ধরে দেখছি, 2.5 ঘন্টা হয়ে গেল প্রায়। এখন 8:33 আমরা বেরোচ্ছি আঙ্করভাটের মন্দির থেকে। কতগুলো জরুরি কথা বলে দিই আবারও। 1 নম্বর হচ্ছে যে এই মন্দিরটা পুরো যদি ঠিকমতো ঘুরে দেখতে চান তাহলে একদিন কেন 7 দিনও কম সময়, যদি খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু একজন রিসার্চ স্কলারের মতো ঘুরে দেখতে চান, তাও যদি আপনারা ভাবেন যে মোটামুটিভাবে দেখবেন, হাফ বেলা তো লাগবে। হ্যাঁ, এত কিছু রয়েছে এখানে। গাইড নিয়ে নিলে ভালো। যদি আপনি পড়াশুনো করে আসেন তাহলে গাইডের প্রয়োজন নেই, গাইড ছাড়াই চলবে। এখানে গাইডেরা কিন্তু অনেক রকমের দাম চাইবে, দরাদরি করবেন। ধরুন আমাদের 3 জন প্রথমে চাইছিল $15, তারপর 10, তারপর 5-এও রাজি হয়ে যাচ্ছিল। আমাদের দরকার হয়নি গাইড, যেহেতু আমরা খানিকটা জানি, আমরা দেখে নিয়েছি নিজেরা। আর আরেকটা কথা হচ্ছে, ভেতরে একদম গর্ভগৃহের ভেতরে যখন ঢুকবেন মূল মন্দিরে, টুপি জাতীয় কোনো কিছু মাথায় পরে থাকা চলবে না। আর এই চত্বরে হাফ প্যান্ট, গেঞ্জি এসব পরে আসা যাবে না। এই হচ্ছে রেস্ট্রিকশনস। আর টিকিটের কথা তো বলেই দিলাম। টিকিট ভোরবেলা আপনার সানরাইজের আগের থেকে, ভোরবেলা 1.5 ঘন্টা আগের থেকে, 2 ঘন্টা আগের থেকে খুলে যায়। টিকিট কেটে নিতে পারেন। আপনি যে টুকটুক বা যে গাড়ি করে আসবেন তাদের বলবেন, তারা প্রথমেই আপনাকে টিকিট কাউন্টারে নিয়ে যাবে। টিকিট অনলাইনেও কাটতে পারেন। অনলাইনে যদি টিকিট কাটেন, যে ওয়েবসাইট থেকে আপনারা ই ভিসা করাবেন সেই ওয়েবসাইটেই কিন্তু আপনি এই আঙ্করভাটের টিকিটও পেয়ে যাবেন। টিকিট আবারও বলে দিচ্ছি, 3 ধরনের অপশান রয়েছে: সিঙ্গেল ডে, 3 ডেজ আর 7 ডেজ। সিঙ্গেল ডে যেটা আমরা করে এসেছি, আজকের দিনে যতবার আমি যাতায়াত করতে পারবো আঙ্করভাট মন্দিরে, খরচ হচ্ছে $37। 3 দিনের টিকিটের দাম $62 আর 7 দিনের $72। এই হচ্ছে টিকিটের মূল্য। ভিসা করার সময় ওই একই ওয়েবসাইট থেকেও টিকিট করে ফেলতে পারেন, সেটা করতেই পারেন। আগে থেকে যদি করে আসেন, একটাই সমস্যা, যদি ডেট চেঞ্জ হয় তাহলে আপনার টাকাটা যাবে, মানে যদি আসতে না পারেন সেই ডেটে। আর না হলে আপনি কাউন্টার থেকে সব সময় অফলাইনে টিকিট পাবেন। একটা ফুড প্ল্যাটার নিয়েছিলাম, দুর্দান্ত ছিল। আর এই যে সোনু খাচ্ছে পাইনঅ্যাপেল চিকেন ফ্রাইড রাইস, কেমন হয়েছে? হ্যাঁ, পৃথ্বীজিৎ অর্ডার দিয়েছে স্যান্ডউইচ। সকালবেলা ভাত জাতীয় দ্রব্য আমার পছন্দ। আমি অবশ্যই ভাতই খাচ্ছি, ওই আমক ফিশ দিয়ে, সাথে রাইস দেবে। এখন বাজে 9টা, এখন ভালো করে ঠাসিয়ে খেয়ে নিই, লাঞ্চ আর করবো না। স্যান্ডউইচের দাম $5, ফ্রাইড রাইস $6, ফুড প্ল্যাটার $5.5। তুই যেটা আমক বোধহয় ওই 6। না 6ই বোধহয়, 6.5। ও 5.5, হ্যাঁ, ফ্রাইড রাইস 5.5। তো মোটামুটি $5 থেকে $6 পার হেড খরচা। এরপর যদি কফি নেন তাহলে আরও $2, $8। এই হচ্ছে আমক, গত রাতে দুর্দান্ত করেছিল পাব স্ট্রিটে। আমি আবার আজকে খাবো বলে অর্ডার দিলাম। আমক অর্ডার দিলে সাথে রাইসও দেবে আপনাকে। বেসিক্যালি এটা কোকোনাট অয়েলই করে। আহা, সাথে লেবু থাকে, এটাও অমৃত ভাই, ফাটাফাটি, কালকের মতোই পড়েছে। এখানে এলে আমক খেয়ে দেখবেন, বিভিন্ন ভেজিটেবল থাকে, সাথে লেবু পাতার গন্ধ, সঙ্গে অবশ্যই কোকোনাটের গন্ধ। আমি ফিশ আমক নিয়েছি, এই যে
মাছ রয়েছে, দুর্দান্ত জিনিস। এখন বাজে 10:15। আমরা ব্রেকফাস্ট সেরে রওনা দিয়েছি টাফ ফ্রম মন্দিরে। এখানে অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত টুম রাইডারের শুটিং হয়েছিল। যারা যারা অ্যাঞ্জেলিনা জোলিকে চেনেন না, মানে যে পুরুষ মানুষ অ্যাঞ্জেলিনা জোলিকে চেনেন না, তাদের ধিক্কার জানিয়ে বলছি, একটু দেখে নেবেন। হ্যাঁ, এই যে চেনে না হ্যাঁ, অ্যাঞ্জেলিনা জোলি। অনেকেই চেনেন না। অনেকেই কি চেনে না। আশ্চর্য। মানে সে কি এমন হনু যে চিনতেই হবে অ্যাঞ্জেলিনা জোলিকে? সেটা ঠিক কথা, তবে এক সময় আমার খুব ফেভারিট ছিলেন। তোর তো যে কোনো মহিলাই ফেভারিট থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তোর তো সব মহিলাই ফেভারিট। না, এইসব মেয়ের সামনে বলা যাবে না। কেন মেয়ের সামনে না বলা না যাবে না, না? এগুলো দেওয়াও যাবে না। না না, মেয়ে যখন আমাদের সঙ্গে ঘুরতে এসছে, এখন মেয়েটে তো কিছু নেই ভাই। তুই আমাদের হচ্ছে কো অ্যাঙ্কার এখন, কাজে ওইসব বললে তো চলবে না ভাই। এখন উই আর টিম। হ্যাঁ, এখন আমরা টিম। চলে এসেছি এই যে টাফ ফ্রম টেম্পল, এখানেই শুটিং হয়েছিল টুম রাইডারের। এই গেটটাও ছিল বোধহয় টুম রাইডারে। ওপরের মাথাগুলো দেখুন, চারদিকে 4টে মাথা রয়েছে গেটে। এই মন্দিরের জন্য আলাদা কোনো টিকিট লাগবে না। আমাদের আঙ্কার ভাটের যে টিকিট, সেটা দিয়ে কিন্তু এই মন্দিরেও ঢোকা যাবে। টিকিটটা হারালে চলবে না। হ্যালো, নমস্তে। বলতে বেশ গর্ব লাগছে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মন্দির সংরক্ষণের কাজে বিপুলভাবে সহায়তা করেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া আছে যে সংরক্ষণের আগে কীরকম ছিল আর সংরক্ষণের পরে কি হয়েছে। এই যে পুরো মন্দির চত্বর, এটা বর্গাকার, একদম মাঝে রয়েছে গর্ভগৃহ। এখানে ছোট বড় অনেকগুলো মন্দির রয়েছে মূল মন্দিরের চারপাশে। সারা চত্বর জুড়েই অসংখ্য মন্দির, তবে মূলত এটা ছিল বৌদ্ধ বিহার। যতটুকু জানা যায় যে এখানে প্রায় 1002 বৌদ্ধ সন্ন্যাসী বাস করতেন, তবে পুরোটাই ছিল রাজ আনুকূল্যে। এই জায়গার আরেকটা নাম ছিল রাজাগৃহ, মানে বুঝতেই পাচ্ছেন, দ্য অ্যাবোর্ড অফ কিং। রাজাগৃহ নাম হলেও এটা কিন্তু রাজার প্যালেস ছিল না, ছিল বুদ্ধ বিহার, যেটা বললাম। এই যে টাফ ফ্রম টেম্পল, অথবা পপুলারলি যেটা আমরা জানি টুম রাইডার খ্যাত টেম্পল, এটা তৈরি হয়েছিল লেট 12th সেঞ্চুরি আর্লি 13th সেঞ্চুরিতে। তৈরি করেছিলেন সপ্তম জয়বর্ধন, যিনি ছিলেন দ্বিতীয় সূর্যবর্ধনের নাতি। দ্বিতীয় সূর্যবর্ধন তৈরি করেছিলেন আঙ্কর ভাটের টেম্পল, সেটা তো আগেই বলেছি। আর দ্বিতীয় সূর্যবর্মন মারা যাওয়ার পরে 1150 সালে মারা যান। তারপর 1177-এ ভিয়েতনামিজরা মানে চম্পারা আক্রমণ করে এই জায়গা এবং দখল করে নেয়। তখন ক্ষতিগ্রস্ত হয় এখানকার মন্দির। ভিয়েতনামিজদের থেকে আবার খেমের রাজত্ব পুনরুদ্ধার করেন সপ্তম জয়বর্ধন, দ্বিতীয় সূর্যবর্ধনের নাতি, এবং তারপর এখানে শক্তিশালী খেমের রাজ্য গড়ে তোলেন। তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল বুদ্ধিস্ট মনাস্ট্রি হিসেবে। এই সপ্তম জয়বর্ধনের ওয়াইফ ছিলেন ইন্দ্রা দেবী বা ইন্দ্রাবতী, তিনি ছিলেন বুদ্ধিস্ট। তার প্রভাবেই কিন্তু এখানে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে। দেখলেই বোঝা যায় এটা বুদ্ধিস্ট মনাস্ট্রি হিসেবে গড়ে উঠেছিল। এবং এখানে আবারও বলছি, আমার প্রিয়, আপনাদের প্রিয় অ্যাঞ্জেলিনা জোলি একসময় ঘুরে বেরিয়েছিলেন, সেটা আমার কাছে বেশি থ্রিলিং। পৃথিবীতে হাসছে মুচকি মুচকি। এইখানে না যে কোনো ফোনে ফোন করলে একটা রিংটোন বাজছে, সেই রিংটোনটা আপনাদের শোনাবো। এখানকার কিছু একটা গান হবে, কিন্তু খুব সুন্দর আর কি, মানে আমাদের ওখানে যেমনি প্রার্থনা সঙ্গীত হয় সেই রকমই। একটু শুনুন, এটা হচ্ছে রিংটোন। ওই গেট দিয়ে ঢুকলাম আমরা, ঢোকার পরে মাঝখান দিয়ে এই পথ, আর তারপর এই মন্দির। এখানের পিলারগুলো দেখুন, পাথরের পিলার, উপরের ক্যান্টিলিভারটা এই যে আড়াআড়ি ক্যান্টিলিভার রয়েছে পাথরের, তার উপরে স্ট্রাকচার। এই পাথরগুলো দেখছেন, এগুলো পিলারেরই অংশ, সব ভেঙে পড়ে গিয়েছে। মানে এইখানে ওই রকমের একটা স্ট্রাকচার ছিল, এইখানে যেরকম স্ট্রাকচার ছিল সেরকমই এই দিকেও ছিল, সেটা পুরোটাই ভেঙে গেছে। এ পাশেও
এই স্ট্রাকচারটা ভেঙে গিয়েছে। এইরকম স্ট্রাকচার এরকম কন্টিনিউয়াস ছিল, কিন্তু এখানে ভেঙে পড়ে রয়েছে সেই স্ট্রাকচারের অংশ। লারা ক্রফটের খোঁজ পাচ্ছি না আমরা, তবে প্রচুর পাখি রয়েছে এখানে। পাখির ডাকে পুরো চত্বর মাতোয়ারা যাকে বলে। চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। দরজার পাশে এই যে কাজগুলো, এগুলো দেখলে কিন্তু আমাদের ভারতবর্ষের যে কোনো মন্দিরের সঙ্গে মিল পাবেন। বিশেষ করে ইলোরার যে টেম্পলগুলো আছে তার সঙ্গে প্রভূত মিল। তখনকার দিনের কারিগরদের আদান প্রদান হতো কি না জানা নেই, কিন্তু অসম্ভব কিছু না। এখানের মন্দিরে ভারতীয় কারিগররা তখনকার দিনে এসে কাজ করে থাকলে অবাক হব না আর কি। আমরা এখন আছি মন্দিরের একদম পেছন দিকে। ছাদটা দেখুন, পুরো পাথরের। লারা ক্রফটকে এখানে পথ দেখিয়েছিল কিছু প্রজাপতি বোধহয়, আমার যতটুকু মনে পড়ছে। প্র্যাকটিক্যালি আসলেই এখানে প্রচুর প্রজাপতি, রং বেরঙের নানা রকমের প্রজাপতি। আমরা যে গেট দিয়ে মন্দির চত্বরে ঢুকেছিলাম সেটা ছিল ওয়েস্ট গেট, আর এখন যেদিকে দাঁড়িয়ে আছি আমার পেছনে এইদিকে চলে গেলে ইস্ট গেট। আর ইস্ট গেট দিয়ে ঢুকে এলে কীরকম দৃশ্য দেখতে পাবেন সেটা দেখুন। দেখুন কত উই পোকা এখানে। এই জায়গাটা দেখে সত্যিই টম রাইডারের কথাই মনে পড়ছে। আফ্রিকায় আপনাদের বাওবাব গাছ দেখিয়েছিলাম, আর এখানেও রয়েছে সেই বাওবাব। দেখাচ্ছি একটা বিশাল আকৃতির বাওবাব। এখানে যখন গাইডরা বলছে অজগর সাপের সঙ্গে তুলনা করে কিছু একটা বলছে, এগুলো অবশ্যই স্থানীয় গল্প কথা, কিন্তু গাছটা দেখুন কিভাবে পেঁচিয়ে সাপের মতো সত্যি সত্যি উঠেছে। বিশেষ করে কাণ্ডের নিচের দিকটা, কাণ্ডটা এরকম হরাইজন্টালি পুরো সাপের মতো লাগছে, তাই না? এখানের এই ক্যান্টিলিভারটা ভেঙে গেছে, এই গাছের নিচেই রয়েছে এই ক্যান্টিলিভারটা। তারপর এএসআই এর তরফ থেকে দেখুন কী ধরনের কাজকর্ম এখানে করা হয়েছে। প্রচুর কাজ এএসআই করেছে এটাকে রিভাইভ করার জন্য, ফার্দার ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য। এখানে কাজগুলো দেখলে বুঝতেই পারছেন যে চরমভাবে ভারতীয়, কোনো সন্দেহই নেই। দরজার চারদিকের ফ্রেমিংটা দেখুন, তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। এই ধরনের দরজার ফ্রেম আমাদের ওখানে প্রচুর দেখা যায়, প্রচুর মন্দিরে। আমরা এখন আছি একদম মূল মন্দিরের চত্বরে। এখানে আরেকটা বাওবাব গাছ দেখুন, আর এই হলো মূল মন্দির। একদম সেন্টারে এই মন্দিরটাই রয়েছে। এখানে কিছুটা একটা শুটিং চলছে। এবার আমরা আছি মূল মন্দিরের ভেতরে। এইখানে গর্ভগৃহ। এরা বেশ স্থানীয় ট্র্যাডিশনাল সাজে সেজে এসেছেন, পুরুষ মহিলা অনেকে। কিছুর একটা শুটিং তো হবে, সঙ্গে ময়ূরও রয়েছে। এই হলো হিরো, আর ওইদিকে দুই মহিলা রয়েছেন। মানে যে নায়িকারা ভিডিও ওই শুটিং করছিল তাদের সঙ্গে আবার সেলফি তুললাম আমি। হ্যাঁ, এই যে তুই যে যাদের সঙ্গে সেলফিগুলো তুললি, হ্যাঁ, এরা কিন্তু ওই অ্যাঞ্জেলিনা জালি, এই মানে অ্যাঞ্জেলিনা জোলির থেকে দেখতে আরো। তুই কি বলতে চাইছিলিস? অ্যাঞ্জেলিনা জালি? না না না, ওটা তো স্লিপ অফ টাং হয়ে গেছে, মোটেই সেটা বলতে চাইনি। যাই হোক, যারা যারা অ্যাঞ্জেলিনা জোলির ভক্ত তারা পৃথ্বীজিতের এগেনস্টে কমেন্ট করুন, কমেন্ট করে ভরিয়ে দিন, পৃথ্বীজিৎকে ভাসিয়ে দিন। হ্যাঁ, আমরা যারা অ্যাঞ্জেলিনা জোলির ভক্ত তাদের জোরদার প্রতিবাদ হওয়া উচিত। অ্যাঞ্জেলিনা জোলিকে অ্যাঞ্জেলিনা জালি বলা না, আরে এটা স্লিপ অফ টাং। তবে বাস্তবিকই আমি বিদেশি নায়িকাদের থেকে স্বদেশি নায়িকাদের ভক্ত বেশি। না, সে তো আমিও। ভারতীয় নারীরা অনেক বেশি সুন্দর, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে সন্দেহ নেই, তাহলে তুমি না, কিন্তু তাও ব্যাপার আছে। কি ব্যাপার আছে?
আমি যেমনি লিজ টেলারের কিছু কিছু মুহূর্ত ভুলতে পারি না, সুচিত্রা সেনেরও কিছু কিছু মুহূর্ত আছে, তেমনি নূতন, তেমনি মধুবালা, সবাই কিছু কিছু মুহূর্ত আছে কিছু কিছু সিনেমাতে যেগুলো অনবদ্য, তাই না? না সিনেমা, আমি তো সিনেমা নিয়ে কোথায় বললাম কিছু, আমি সিনেমা নিয়ে কিছু বলেছি? তা আবার কি, মানে আলটিমেটলি তো এই পার্সোনালিটিগুলোকে আমরা চিনেছি, আমরা জেনেছি, আমরা ভালোবেসেছি সিনেমার জন্যই। সিনেমা ছাড়া তারা তো স্বপ্নের জগতে, হ্যাঁ, ড্রিম গার্ল, তাই না? আবার কি, যাদেরকে স্বপ্ন থেকে রাত্রিবেলা ঘুমানো যায়। যাতা এই দেখো হচ্ছে যাতা। মন্দিরটা এটা তৈরি হয়েছিল লেট 12th সেঞ্চুরিতে বলেছি। সেই সময় মানুষজনদের কাছে ডাইনোসরের ধারণা নিশ্চয়ই ছিল না। ডাইনোসরের সম্পর্কে আমরা জানতে পেরেছি আধুনিক যুগে, এই আজ থেকে খুব বেশি হলে 70-80 বছর আগের থেকে ডাইনোসর সম্পর্কে আমরা অবগত হয়েছি। কিন্তু এই মন্দিরে এইখানের দেওয়ালে যে ছবি পাথরের ওপর খোদাই করা আছে সেটা দেখুন, দেখলে চমকে যাবেন। দিস ইজ মাচ লাইক ডাইনোসর, তাই না? এবং এই মন্দির তৈরি হয়েছে আজ থেকে 800 বছর আগে। মানে সত্যি এটা চমকে গেলাম। এখানে যারা স্থানীয় রয়েছেন গাইড, তাদেরকে জিজ্ঞেস করলাম আমি যে এটা কি আসল? বলছে হ্যাঁ এটা আসল, এবং ন্যাশনাল জিওগ্রাফিক থেকেও নাকি এটাকে কভার করা হয়েছে, এই পার্টিকুলার জিনিসটাকে, যেখানে ডাইনোসরের এরকম ছবি রয়েছে। কোনো টেক্সট কি তাহলে এদের কাছে ছিল ডাইনোসর সম্পর্কে, যে টেক্সট পরবর্তীকালে হারিয়ে গিয়েছে? হতেও পারে। গরম এখন হালকা আছে, একটু ঘাম হচ্ছে। কম্বোডিয়া বেড়ানোর উপযুক্ত সময় কিন্তু এই অক্টোবর এন্ড, নভেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু করে আপনার ফেব্রুয়ারি এন্ড অবধি। ফেব্রুয়ারি এন্ড মার্চের প্রথম 2 সপ্তাহ, 1-2 সপ্তাহ হতে পারে। তারপরে কিন্তু প্রচণ্ড গরম এখানে। মানে আপনারা যদি এইখানে বেড়াতে আসেন তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এরকম সময় প্ল্যান করলে খুব সুন্দরভাবে বেড়াতে পারবেন। আঙ্কর ভাটের মন্দির যে চত্বর রয়েছে বা এই মন্দির সবই কিন্তু খোলা, গাছপালা রয়েছে, কিন্তু গরমকালে এলে ভালোই গরম লাগবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন বাজে 1:45, আমরা যাচ্ছি বায়ন টেম্পলে। বায়ন টেম্পল এখান থেকে 4-5 কিলোমিটার, এই সময় লাগবে মিনিট 25-30। যে টেম্পলটা দেখলাম টাপ ফ্রম, এটা কিন্তু আমাদের ওই আঙ্কর ভাটের টেম্পলের থেকে বেশি ভালো লাগলো। অনেক অনেক সূক্ষ্ম কারুকাজ রয়েছে এর মধ্যে। আঙ্কর ভাটেও রয়েছে, আমরা আর্কিওলজিস্ট নই, কিন্তু তবুও যেন কোথায় আমার পৃথ্বীজিতের আর বিয়াসের এই মন্দিরটা বেশি ভালো লাগলো। আঙ্কর ভাটে আমরা আবারও যাব অবশ্যই, বিশাল ব্যাপ্তি আঙ্কর ভাটের। এই বায়ন টেম্পল তৈরি হয়েছিল ওই 12 শতকের শেষের দিকে, তৈরি করেছিলেন সপ্তম জয়বর্মন। তার স্ত্রী আপনারা জানেন, বলেছি, ছিলেন বুদ্ধিস্ট। তার অনুপ্রেরণাতেই এই বায়ন টেম্পল তৈরি করান জয়বর্মন দ্য 7th। সামনে বায়ন টেম্পলের গেট। নমস্তে। নমস্তে। হ্যালো। হ্যালো, থ্যাংক ইউ। এখান থেকে এনারা ডাকাডাকি শুরু করে দিয়েছিলেন টিকিট চেকিংয়ের জন্য, আমরা না করিয়েই বেরিয়ে যাচ্ছিলাম। আচ্ছা, ওই একই টিকিটে এটাও চলবে। বায়ন টেম্পলকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছিল একটা শহর, সম্পূর্ণ শহর। এই গেটটা কিন্তু আঙ্কর ভাটের গেট। আমরা এখন ঢুকছি 12 শতকের শেষের দিকে তৈরি বায়ন টেম্পলে। এটা ওয়েস্ট গেট। এই মন্দিরটারও অবস্থা খারাপ, অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। পৃথ্বীজিৎ, এই মন্দিরটা দেখে হঠাৎ করে কোন মন্দিরের কথা মনে পড়ে? কোনারক সূর্য মন্দিরের কথা মনে পড়ে গেল। একদম এক্স্যাক্টলি, কোথায় যেন একটা মিল রয়েছে সূর্য মন্দিরের সঙ্গে এই মন্দিরের। ভেতরে পুরো চামচিকার গন্ধ রে, প্রচণ্ড ব্যাড স্মেল। বাদুড়ের গন্ধ। ব্যাড স্মেল না, ব্যাড স্মেল। হ্যাঁ, ব্যাড স্মেল, ব্যাড স্মেল নয়, ব্যাড স্মেল, ঠিক। মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম বাদুড়ের গন্ধের জন্য, আবার এইদিকে সিঁড়ি ঢুকে গেছে ভেতরে।
এইদিকে হচ্ছে বায়ান টেম্পলের একদম কেন্দ্রে যে থার্ড টেরেস, ওটাই হচ্ছে মূল গর্ভগৃহ। এই স্যাংটামটা বন্ধ রয়েছে 2020 সাল থেকে, কনস্ট্রাকশনের কাজ চলছে, রিকনস্ট্রাকশনের, কমপ্লিট না হওয়া অবধি খুলবে না। এএসআই সেই কাজ করছে, এখানে লেখা রয়েছে সেই কথা। মাঝের যে উঁচু চূড়াটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে স্যাংটাম স্যাংটোরিয়াম, মানে মূল গর্ভগৃহ। তার চারদিকে 8টা ছোট ছোট মন্দির রয়েছে অন্যান্য দেবতার। আবার বাইরেও 4 কোণায় 4টে মন্দির রয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে। জয়াবর্মনের পরে, মানে যিনি এটা তৈরি করেছিলেন তারপরে 13 শতকে আবার কিন্তু এখানে হিন্দুইজম, ব্রাহ্মণিজম ফিরে আসে। এই মন্দিরের মধ্যে ব্রাহ্মণিজম এবং বুদ্ধিজমের সেই জন্য সহাবস্থান দেখা যায়। মন্দিরের মধ্যে, ওই গর্ভগৃহের মধ্যে একটা নাগ ছিল, নাগের মূর্তি ছিল, সেটাকে 13 বা 14 শতকে ভেঙে ফেলা হয়। ভেঙে মূল মন্দিরের মধ্যে একটা কুয়া আছে, তার মধ্যে ফেলে দেওয়া হয়। চলো, পরবর্তীকালে একজন ফ্রেঞ্চ আর্কিওলজিস্ট এই 20 শতকের প্রথম দিকে ওটাকে উদ্ধার করেন, তারপর জোড়া লাগিয়ে মূল গর্ভগৃহে আবার স্থাপন করা হয়। কিন্তু মূল গর্ভগৃহ তো বন্ধ এখন। এটা হচ্ছে আঙ্কর ভাটের দক্ষিণ দিকের দুয়ার, সাউথ গেট। জল খেতে হবে, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে। এখানে ফল বিক্রি হচ্ছে, এখানে সব কিছুই $1। পাইনঅ্যাপেল খেলেও $1, আম খেলেও $1, কোকোনাটও $1। ডাবের জলই খাচ্ছি $1 দিয়ে। এখানে ভালো ব্যাপার এটাই যে টাকা এক্সচেঞ্জ করানোর দরকার নেই, সব জায়গায় ডলার অ্যাকসেপ্ট করে, ডলারেই চলছে। কম্বোডিয়ান কারেন্সি, যে কম্বোডিয়ান রিয়াল, কেউ চাইবে না আপনার কাছে, ডলার দিলেই এরা খুশি। এবং সব দোকান বাজার ডলারই হচ্ছে। এরা থাই ভাটও নেয়, কিন্তু থাই ভাট যদি আপনি দেন তাহলে কিন্তু একটু লোকসান করবেন, কারণ কারেন্সি কনভার্সনে এরা একটু কম টাকা দেয় থাই ভাটের ক্ষেত্রে। থাইল্যান্ডের থেকেও ভালো ডাব পাওয়া যায় হচ্ছে শ্রীলঙ্কায়, আর এই ভালোর কোনো শেষ নেই। ঠান্ডা আছে, হাঁপিয়ে গেছো, খেয়ে নাও। কেমন লাগছে বিয়াস? ঠান্ডা, ফ্রিজ থেকে বার করা। এই জিনিসটা আমাদের ওখানে কেন হয় না আমি জানি না। বিশ্বাস করুন, দীঘাতে আমি একজনকে এই উপদেশটা দিয়েছিলাম, এক ডাবওয়ালাকে, যে আপনি কেন বরফের মধ্যে ডাবগুলোকে রাখছেন না। থাইল্যান্ডে বা অন্যান্য জায়গায় এটা করা হয় এবং অনেক বেশি কাস্টমার খুশি হবে, আপনাকে 10 টাকা বেশি দাম দেবে বরফের জন্য, তাতে কোনো সমস্যা নেই। আপনি বরফের মধ্যে রাখুন ডাবগুলোকে। আমাদের ওখানে ডাবগুলো যখন গরম জায়গায় যাই আমরা, দীঘাতে বা পুরীতে, ওই গরমের মধ্যে গরম ডাবের জল খেতে হয়। তো একটু যদি বরফে চুবিয়ে রাখে তাহলেই তো ঠান্ডা হয়ে যায়। এখানে দেখুন, এই যে এর মধ্যে ডাব সব ঢোকানো আছে, বরফ দেওয়া রয়েছে, আর ঠান্ডা ডাব দিচ্ছে। একটা ডাব আমরা কিনছি $1 দিয়ে, মানে 84 টাকা হিসেব মতো। তা আমরা ওখানেও তো 50 টাকায় ডাব খাই, 60 টাকা দেবো, বা 60 টাকা যারা বিক্রি করছে 70 টাকা দেবো, যদি ঠান্ডা ডাব পাওয়া যায়। এখানে নিয়ে এলো আমাদের টুকটুকওয়ালা লাঞ্চের জন্য। খুব যে খিদে পেয়েছে তা তো নয়, আসলে বাইরে সাংঘাতিক গরম। থ্যাংক ইউ। এখন আমাদের ক্যামেরার ব্যাটারিও শেষ হয়ে গেছে, রিচার্জ করতে হবে। একটু বসবো, বিশ্রাম নেব, তারপর লাঞ্চ করে দেখা যাক। লাঞ্চটা করে নিই, একটু মানে রেস্ট নেওয়ার জন্যই এখানে আসা আর কি। হ্যালো, হস্তস্পর্শালন করার জায়গা কোথায়? বাহ, পৃথ্বী বললো হস্তস্পর্শালন, আর এই মহিলা বুঝেও গেল। মূত্র বিসর্জনের জায়গাটা জিজ্ঞেস করলি না? না, সেটা তো আমার এখনো পাইনি, তাই করিনি, নাহলে করে নিতাম জিজ্ঞেস। বিয়াস খাচ্ছে প্যানকেক লাঞ্চে। পৃথ্বীজিৎ আর আমি একটা চিকেন রাইস নিয়ে ভাগাভাগি করে খাচ্ছি, সঙ্গে কোকোনাট স্মুদি আমি খাচ্ছি, বিয়াস খাচ্ছে কফি স্মুদি, আর পৃথ্বীজিৎ প্যাশন ফ্রুটের স্মুদি। পৃথ্বীজিতেরটা আসেনি এখনো। পৃথ্বীজিতের তো কোকোনাট স্মুদি খাওয়ার কথা। ও আচ্ছা, নিজে খাবে প্যাশন, আমারটা ধরে আলাদা করে ঠিক আছে, ভাগাভাগি করে খেলেই হলো। হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্যাশন খাওয়ার মতো প্যাশন এই মুহূর্তে আমার নেই। তাই? হ্যাঁ, ওকে। এখন খুব ভালো লাগে না। খেয়েছি সে তো, যখন আফ্রিকা গেছি অনেক অনেক খেয়েছি আমি। নর্থ বেঙ্গল পাহাড়েও খেয়েছি আমরা, পাহাড়েও খেয়েছি। এইখানে খাবার দাবারের দামটা একটু বেশি। এখানে ওই যে চিকেন রাইস, এটা নিল $7.5,
আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম যেখানে, ওখানে কিন্তু $5.5-6 ছিল, $1-1.5-2 করে বেশি। এই যে প্যানকেক খাচ্ছে এটাও $7.5, মানে কস্টলি। রোড সাইডে অনেক স্ট্রিট ফুড রয়েছে, কালকে আমরা সেগুলো ট্রাই করব। কালকে আমরা আরেক জায়গায় যাব, সেখানে স্ট্রিট ফুড রোড সাইডের যে খাবারগুলো সেগুলো ট্রাই করব। পৃথ্বীজিতের প্যাশন চলে এসছে, আমার প্যাশন চলে এসছে, সরি। আমার প্যাশন আছে অন্য ব্যাপারে, এই ব্যাপারে। তবে এখানে বাকি সব জায়গার মতো এখানেও খাওয়ার কোয়ালিটি কিন্তু ভালো। এখানে সব জায়গাতেই খাওয়ার কোয়ালিটি দারুণ, এটা নিয়ে কোনো কথা হবে না। গুড ইভিনিং ফ্রম সিয়াম রেপ। আমরা যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে সিয়াম রেপের মোস্ট এক্সাইটিং আর হ্যাপেনিং প্লেস সন্ধেবেলার জন্য। এই জায়গাটা হচ্ছে রিভার সাইড মার্কেট, আর ওপাশে আছে পাব স্ট্রিট। আমরা এখন যাচ্ছি সিয়াম রেপ নদীর ওপরে যে ছোট্ট ব্রিজটা সেখানে। এখানে রাস্তার ধারে প্রচুর দোকান লোকাল ফুডের। থ্যাংক ইউ। দেখুন এখানে সব ডলারের দাম দেওয়া। এখানে $3 আমক পাওয়া যাচ্ছে, দুপুরে আমি খেয়েছি $7 বা $7.5। আজকে লাঞ্চ যেখানে খেলাম অ্যাঙ্কর ওয়াট দেখতে গিয়ে, সেখানে তো সাংঘাতিক দাম ছিল, এক একটা ডিশের $7.5 মতো। তার তুলনায় এই রিভার সাইড নাইট মার্কেটে অনেক দাম কম, অনেক সস্তা। এখানে অনেক দোকান, জামা কাপড়, নানান জিনিসপত্রের শপিং করার জন্য দুর্দান্ত জায়গা। এখানে মজাটা হচ্ছে ও $8 চাইছে, কিন্তু তুই যদি ওকে এখন $3 বলিস তাহলে এটা দিয়ে দেবে ও তোকে। 3-24, $240। $2.5? Yes. Yes, $2.5. No, that is $2.5. That will take 2 for $5. 2 for $5. 1 for $5. No, 2 for $5. 1 for 5. Okay, then leave. We'll take 2 for $5. No. 1 for 4, okay. 1 for 4, no. 2 for 5. 1 for 3, last price. 2 Huh? for 6. 2 for 6. No, 2 for 5. 2 for 6. 2 for 5, last price. 2 for 6 বললো লাস্ট অবধি। অনেকটাই নেমেছিল। এই আমি শিখেছি কিন্তু দরাদরি করা। এটা শপিং এর জন্য সেরা জায়গা, সেরা। তাড়াহুড়ো না করলে, একটু সময় দিয়ে করলে দরদাম করতে পারবি, বুঝলি না? হ্যাঁ। ওরে বাবা, লালমোহন গাঙ্গুলি থাকলে এখানে নির্ঘাত কিনতেন একটা। ওরে বাপ রে বাপ, তো সাংঘাতিক জিনিস। হাউ মাচ? $30। এইবার এই ব্রিজ পেরিয়ে ওপারে যাব। কাঠের ব্রিজ দারুণ করে সাজানো, ওপারেও মার্কেট রয়েছে, আর রয়েছে পাব স্ট্রিট, দেখাবো আপনাদের। সিয়াম রেপের এই যে রিভার সাইড নাইট মার্কেট, পাওয়া যায় না এমন কিচ্ছু নেই। সস্তা তো বটেই, জামা কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর উপকরণ, নানাবিধ সামগ্রী সব কিছু পাবেন এখানে, এবং দারুণ সস্তা। এপারে আবার অনেকগুলো দোকান রয়েছে, এখানে ফলের রস পাবেন, ফল পাবেন, নানা রকমের স্ট্রিট ফুড পাবেন। নদীর এপারেও ওই একই রকমের দোকান, প্রচুর দোকান। নদীর এপার ওপার দুপারেই বিস্তৃত বাজার যাকে বলে। হ্যাঁ, মানে এক্ষেত্রে নদীর ওপার এপার কহে যেটা আছে আর কি, যে ওপারেতে সর্বসুখ এমন কোনো ব্যাপার নেই, দুপারেই সুখের সামগ্রী আছে আর কি। মানে দীর্ঘ নিঃশ্বাস ফেলার কোনো ব্যাপার নেই আর কি, দুপারেই। এমন অসাধারণ শপিংয়ের জায়গা আমি খুব কম দেখেছি। যদি সিয়াম রেপ প্ল্যান করেন তাহলে শপিং করার জন্য প্ল্যান করতে পারেন, আঙ্কার ভাট তো আছেই। এখান থেকেই আরেকটু এগিয়ে ডান দিকে পাব স্ট্রিট। এখানেই কিন্তু পাব স্ট্রিটের ভাইব শুরু হয়ে গেছে, দুদিকে প্রচুর রেস্তোরাঁ, স্ট্রিট ফুড, দারুণ জায়গা। এখানে এখন হ্যালোইন চলছে, হ্যালোইন। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।